আজকের অনুষ্ঠানে আমরা সাজিয়েছি কওমি মাদ্রাসা নিয়ে সাম্প্রতিক সময়ে যে নানা আলোচনা উঠছে এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার সনদের যে স্বীকৃতি দেওয়ার যে বিষয়টি সামনে এনেছেন তার সূত্র ধরে আমাদের আলোচনা। তিনজন অতিথি রয়েছেন সেই আলোচনায়, পরিচয় করিয়ে দেব। বাম থেকে পরিচয় করে দিয়ে অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন অধ্যাপক রুহুল আমিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বেফাক। অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসবার জন্য। বিষয়টি আমরা অনেক যারা সচেতন মানুষ তাদের মনের মধ্যেও এক ধরনের অস্বস্তি কাজ করে। আসলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রী একবার বলেছেন যে প্রাথমিক পর্যায়ে আমাদের 11টি শিক্ষা ধারা রয়েছে। তখন অনেকে কিন্তু মেলাতে পারে না যে 11টি প্রাথমিকেই 11টি, তো মাদ্রাসাতেও নিশ্চয়ই এরকম অনেক ভাগ রয়েছে, যেখানে মূলটাতেই ভাগ রয়েছে। আমি মাহফুজুল হক আপনাকে দিয়ে শুরু করি বরং। এই কওমি মাদ্রাসার যদি খুব সরল করে বলেন যে সাধারণ মাদ্রাসা, যেটি মাদ্রাসা শিক্ষা বোর্ড, যেটি আমরা অন্যান্য এসএসসির সময় যে ফলাফল প্রকাশ করি তার সাথে যখন আমরা সমমানের কথা বলে ফলটা প্রকাশ করি, কওমি মাদ্রাসার সেই ফলটা আমরা প্রকাশ করতে পারি না, সেটি তো আলাদা স্বতন্ত্রভাবে প্রকাশিত হয়, পরিচালিত হয়। যদি একটু বুঝিয়ে বলতেন কওমি মাদ্রাসা সম্পর্কে এবং তারই কয়টা স্তর, কয়টি শ্রেণী আমাদেরকে যদি জানাতেন। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এদেশে 100 বছরের পুরাতন একটি শিক্ষাধারা, প্রাচীন শিক্ষা ব্যবস্থার অন্যতম একটি। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল টার্গেট হলো কোরআন এবং হাদিসে পারদর্শী ওলামায়ে কেরাম তৈরি করা, যারা ইসলামের যে কোনো প্রয়োজনে তারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে, মুসলমানদের নেতৃত্ব দিতে পারে, ইসলামের যে কোনো প্রয়োজনীয় কাজের তারা সমাধান দিতে পারে, এই ধরনের যোগ্য ব্যক্তি তৈরি করা। আর ইসলামের মূল বিষয় যেহেতু কোরআন হাদিস এবং এই দুইটিরই ভাষা হলো আরবি, এই জন্য কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মূল টার্গেট হলো ছাত্রদেরকে আরবির সাথে ঘনিষ্ঠ করা, এর মধ্য দিয়ে কোরআন হাদিসের শিক্ষায় তাদেরকে পারদর্শী করে তোলা এবং এর মধ্য দিয়ে ইসলামের মূল বিষয়গুলায় যে কোনো প্রয়োজনে তাদেরকে ভূমিকায় নিয়ে আসা। এটা হলো কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মূল টার্গেট। এবং কওমি মাদ্রাসায়ও সাধারণ শিক্ষার মতো পর্যায়ক্রমে স্তর বিন্যাস রয়েছে, যদিও সেটা যেহেতু সরকারিভাবে এই বিষয়, এই শিক্ষা ব্যবস্থার তেমন কোনো মূল্যায়ন ছিল না, এজন্য এতদিন সেগুলো সেইভাবে আলোচিত ছিল না, কিন্তু বাস্তবে এই ব্যবস্থাপনা আছে। কওমি মাদ্রাসায়ও প্রাইমারি লেভেলের 5ম শ্রেণীর একটা স্তর আছে, 8ম শ্রেণীর স্তর আছে, 10ম শ্রেণীর স্তর আছে, 12-এর স্তর আছে, এরপরে ইন্টারের উপরে স্নাতক এবং স্নাতকোত্তর, এরকম সবটাই দুটি ভাগ, প্রাথমিক এবং মাধ্যমিক, আরেকটা হচ্ছে উচ্চশিক্ষা। সবটাই কওমি মাদ্রাসা স্তর, 16টি শ্রেণী। জি, যেটি আমরা উচ্চশিক্ষাতে দেখি। জি জি, তেমন 16টি শ্রেণী আপনাদের। 16টি শ্রেণীর মধ্যে এখন একদম পুরো 16টি নাই, 15টির মতো আছে। 15টি শ্রেণী। হ্যাঁ জি। এটার পাঠ্যক্রম বা সিলেবাস যদি আমি জানতে চাই সেটি কি, আসলে সেখানে কি আমাদের প্রচলিত বাংলা, ইংরেজি তার কোনো সংশ্লেষ রয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই। কওমি মাদ্রাসায় বর্তমানে আপনার 8ম শ্রেণী পর্যন্ত বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, ভূগোল, ইতিহাস, এই সাবজেক্টগুলো রয়েছে তার মূল সাবজেক্টের পাশাপাশি। আচ্ছা, এবং আশা আছে, চিন্তা আছে আগামীতে ধীরে ধীরে এটাকে 10ম শ্রেণীতে উন্নীত করার। এই যে পাঠ্যক্রমগুলোর কথা আপনি বলছেন, এটি প্রণীত হয় কিভাবে? এটির আলাদা বোর্ড রয়েছে? হ্যাঁ, আমাদের অবশ্য কওমি মাদ্রাসার বেশ কয়েকটা বোর্ড আছে। তার মধ্যে জাতীয় পর্যায়ের সর্ববৃহৎ বোর্ড হইল বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। তার সিলেবাস প্রণয়ন এবং সমস্ত বইপত্র তৈরি করার বিভিন্ন কমিটি রয়েছে এবং বেফাকের পক্ষ থেকে 8ম শ্রেণী পর্যন্ত এই সকল সাবজেক্টেরও বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ, ভূগোল, ইতিহাস প্রত্যেকটা বিষয়ে সুন্দর রচনা রয়েছে, বই রয়েছে এবং এইগুলা মাদ্রাসার পাঠ্যসূচিতে রয়েছে। আচ্ছা, আমি আরো আলোচনায় যাবো দুজন অধ্যাপক কাছে। তার আগে আমাদের কাছে কওমি মাদ্রাসার একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি দেখে এসে আলোচনা করলে সম্ভবত আপনাদেরও সুবিধা হবে। আমরা প্রতিবেদনটি দেখতে চাই। ইকরা বাংলাদেশের আওতাভুক্ত 300টি মাদ্রাসার অধ্যক্ষদের নিয়ে আয়োজন করা হয় এই কর্মশালা। অ্যাক্সেস টু ইনফরমেশন ও ইকরা বোর্ড যৌথভাবে এর আয়োজন করে। উদ্দেশ্য মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার ঘটানো। প্রধান অতিথি ফরিদউদ্দিন মাসুদ বলেন, নিজেদেরকে স্বাবলম্বী করতে হলে মাদ্রাসা পড়ুয়াদেরকেও প্রযুক্তির জ্ঞান অর্জন করতে হবে। যুগের দাবি কি তা বুঝবে না, সমাধানের উপায় কি করে খুঁজবে?
সমাধানের উপায় যার কাছে নাই সে অগ্রসর কি করে হবে? তারা যদি স্বনির্ভর হইতে পারে এবং হতে পারে, কেন মানুষের কাছে মাদ্রাসা চালানোর জন্য হাত পাতবো কেন? আমি নিজেই তো মাদ্রাসা চালানোর মতন অবস্থা হইতে পারে না আমার। তিনি বলেন, আরবি ভাষায় দক্ষ হয়ে ওঠা মাদ্রাসা জনগোষ্ঠীর জন্য মধ্যপ্রাচ্য সহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এই যে নৈতিকতা শক্তি সম্পন্ন এই লোকগুলি যদি এই আর্থিক সেক্টরে কাজ করতে পারেন, তাহলে নিশ্চয়ই আমাদের উন্নয়নের গতি আরো দ্রুততর হবে, আমাদের জাতীয় প্রবৃদ্ধি আরো দ্রুততর হবে। বাংলাদেশে প্রতি বছর 14 লাখ শিক্ষার্থী মাদ্রাসায় প্রবেশ করছে। এই জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসার পরামর্শ দেন বক্তারা। মাসুদ মহোদয়, আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। এবং খুব বেশি দিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে যেতে চাই, যেটি বলছিলেন যে আসলে এই জনবলেরও তো ব্যবহারের প্রয়োজন রয়েছে তাদের দিক থেকে এবং রাষ্ট্রের দিক থেকেও। এবং আরেকটি বিষয় আমি আপনাকে মনে করে দিতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে এই শিক্ষা ব্যবস্থা আসলে আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থা, এখান থেকে আজকের নানান রূপান্তর ঘটেছে। সবকিছু মিলিয়ে কওমি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি বলে? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রথম বক্তা যিনি বলেছেন তিনি সত্যিকার অর্থেই বলেছেন যে বাংলাদেশের কওমি শিক্ষা ব্যবস্থা একটা প্রাচীন শিক্ষা ব্যবস্থার অন্যতম। এটি আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, এর মধ্যে দুটো প্রধান ভাগ, একটা হচ্ছে আলিয়া নেসাব আর একটা হচ্ছে কওমি নেসাব। এছাড়াও এখন অনেক ক্যাডেট মাদ্রাসা, ফুরকানিয়া, আরো অনেক মাদ্রাসা সিস্টেম আছে, কিন্তু বাংলাদেশে প্রতিনিধিত্ব করছে মাদ্রাসা শিক্ষার দুটো, একটা হলো আলিয়া আর একটি হচ্ছে কওমি। এবং এই কওমি মাদ্রাসা আমাদের কাছে বাংলাদেশে এখন গত আমাদের বেনবেইসের যে সর্বশেষ পরিসংখ্যান, সেখানে দেখা যাচ্ছে যে 15,000-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে কওমি ধারার, এবং এতে 14 লাখের মতো শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছেন। এটা তো মানে সকল টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, এটা 14,000-এর মতো শিক্ষার্থী, 14 লক্ষের মতো কওমি মাদ্রাসা শিক্ষা। এটা আমাদের 2015 সালের স্ট্যাটিস্টিক্স। তো বাংলাদেশের একটা বিপুল জনগোষ্ঠী, এবং বাংলাদেশ যেহেতু একটি মুসলিম প্রধান দেশ, সেখানে মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত কওমি এবং আলিয়া দুই ধারাতেই। এবং কওমি মাদ্রাসা একটু আগেই উনি বলেছেন যে আমাদের যে একটি স্বতন্ত্র ধারা, যে ধারা সরকারের নিয়ন্ত্রণের বাইরে এবং সরকারের পৃষ্ঠপোষকতার বাইরে পরিচালিত হয়, এবং সেটি 1866 সালে দেওবন্দ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এবং সাহারানপুর মাদ্রাসার ঐতিহ্য অনুসারে সেটি পরিচালিত হয়ে আসছে। এবং আমি যতদূর জানি বাংলাদেশে এখন যে কওমি মাদ্রাসার যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় 6টি শিক্ষা বোর্ডের অধীনে তাদের, এবং এর মধ্যে প্রধান যেটি সেটা হলো ব্যাপাক, এবং ব্যাপাকের অধীনে সম্ভবত শতকরা 80% কওমি মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। তো এই কওমি মাদ্রাসা একটি জাতীয় শিক্ষাধারার সাথে সংশ্লিষ্ট করার ব্যাপারে বহুদিন ধরেই এটার একটা দাবি ছিল। এটা উনি ভালো করে বলতে পারবেন। আমি যতদূর জানি যে সিদ্দিক আহমদ চকরিয়ার যে আমাদের খতিবে আজম, 1979 সালে তিনি এটা প্রথম যে কওমি মাদ্রাসার সনদকে স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং রাষ্ট্রের মূল শিক্ষাধারার সাথে এর সাথে সংযুক্তির জন্য আন্দোলন, আল্লামা আজিজুল হক এবং মরহুম আমাদের কি ওনারাও এটা আন্দোলন করেছিলেন। এবং 2006 সালে তদানীন্তন বিএনপি সরকারের আমলে, জোট সরকারের আমলে এই বিষয় নিয়ে একটা ব্যাপক আলোচনা, এবং 2006 সালের আগস্ট মাসে বিএনপি সরকারের তদানীন্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া একটি নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, এবং এটি 6 সালের ডিসেম্বর মাসে 20 তারিখে একটা গেজেট নোটিফিকেশনও এটি হয়েছিল। তো এখন এই বিশাল একটা জনগোষ্ঠীকে এটি আমাদের মূলধারা শিক্ষার সাথে সংযুক্ত করা, এটা একটা আমাদের সময়ের একটা বিশেষ দাবি। কিন্তু কোন প্রক্রিয়া হবে সেইগুলো নিয়ে আমাদের এতদিনকার একটা বিতর্ক ছিল। এবং এই যে 2006 সালের 20 ডিসেম্বরে যে গেজেট নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে কিন্তু আজকে যিনি প্রধানমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছেন যে আরবি সাহিত্য এবং ইসলামিক স্টাডিজ সেই ক্ষেত্রে হবে, এবং এইগুলোকে পরিচালনা করার জন্য স্বতন্ত্র একটি পূর্ণাঙ্গ বোর্ড করা হবে। কিন্তু আমি আজকে আমার কাছে গত বৃহস্পতিবার যে প্রজ্ঞাপনটি আছে, সেই প্রজ্ঞাপনটি আমার সরকারের কাছে আছে। সেখানে সরকার একটি পরিচালনা বোর্ড করেছেন, সেটা কোনো বোর্ড না, আল্লামা শফি সাহেবকে মান বাস্তবায়ন কমিটি, এবং ওনারা সরকারের কোনো প্রতিনিধি ছাড়াই এখানে এটি করবেন। আমি মনে করি দেশের বৃহত্তর এই জনসংখ্যা যেটা, সরকারের প্রতিনিধি এখানে থাকবে না, কোনো প্রতিনিধি থাকবে না, এবং ওনারাই এই পরীক্ষার কারিকুলাম নির্ধারণ করবেন, পরীক্ষা গ্রহণ করবেন, খাতা উত্তরপত্র মূল্যায়ন করবেন। কেবলমাত্র ওনারা সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করবেন বিষয়টি, এটি
অর্থাৎ এই যে কমিটিটি গঠন করা হলো, এখানে কমিটির সদস্য কারা হবেন সেটিও এখানে আছে। সেই কমিটি হচ্ছে মানে সর্বোচ্চ ক্ষমতা এবং সরকারের এখানে কোনো ইয়া থাকবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণাতেও সেটি বলা হয়েছিল যে কওমি মাদ্রাসার যে ঐতিহ্য এবং দেওবন্দের যে ঐতিহ্য আছে সেটাকে বজায় রেখেই এটা পরিচালিত হবে। কিন্তু 2006 সালে যেটা করা হয়েছিল, ওরা কোথায় কাজ করবেন এবং এটা কিভাবে পরিচালিত হবে সেটা কিন্তু আরো স্পেসিফিক ছিল, কিন্তু নানা কারণে সেটি কেন বাস্তবায়িত হয়নি এটা উনি ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি যে দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠীকে আমাদের এই যে কর্মবিমুখ রেখে মানে জাতীয় উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত না রেখে এটি কিন্তু চলতে পারে না, এটা হওয়া উচিত। এবং এই জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত অনেক সংকট তৈরি করবে আমার মনে হয়। সেই সংকট থেকে উত্তরণের পন্থাগুলো যত দ্রুত সম্ভব আমি আসবো আপনার কাছে সেই সংকটের কথাগুলো জানতে। আমি অধ্যাপক রুহুল আমিনের কাছে যেতে চাই। যেটি বলছিলেন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, যে এক ধরনের সংশয় কিন্তু সমর্থন, এটি তো আপনিও দেখছেন শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রম, যেটা আমি জিজ্ঞেস করেছিলাম, সেটি কতখানি, আবার আমরা এখানে দেখছি যে কমিটি গঠন করা হয়েছে সেখানে সরকারি তরফের কেউ থাকছেন না। তো মান বজায় রাখা বা আধুনিক বা প্রযুক্তিগত যে উন্নয়ন ঘটেছে শিক্ষাক্রমে, সেগুলো সমন্বয় কিভাবে হতে পারে বলে আপনার পর্যবেক্ষণ, কিভাবে মনে করেন? আমি প্রথমেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিচ্ছি এ কারণে যে যদিও দেরি হলো, তারপরও যে বিশাল জনগোষ্ঠী 14 লক্ষ জনগোষ্ঠী থেকে তাকে যারা অবহেলিত এবং ডিসক্রিমিনেশনের শিকার, কারো 14 লক্ষের বেশি, যারা জাতীয় জীবনে কোথাও কিন্তু কোনো কাজে লাগছিল না। একজন মাদ্রাসার ছাত্র আমি দেখেছি তার কত প্রতিভা। একজন মাদ্রাসার ছাত্র সূর্য ওঠার অনেক আগ থেকে তার পাঠ শুরু হয়, তারা একটা রুমে বসে পড়াশোনা শুরু করেন। এই রুমটা তাদের জীবনের জায়গা, এই রুমটা তাদের মরণের জায়গা। এবং এখানে তারা এমনভাবে পাঠ শুরু করে, শুধুমাত্র প্রেয়ার ব্রেকস, লাঞ্চ এবং ডিনার, এটা ছাড়া বাকি সবসময় টিল 10:30 at night তারা পড়াশোনার মধ্যে থাকে। এবং আমি দেখেছি প্রত্যেকটা মাদ্রাসার গ্রাজুয়েটস তারা এত ব্রিলিয়ান্ট এবং এত সম্ভাবনাময় এবং এত উন্নত চরিত্র অধিকারী, অথচ তারা জাতীয় জীবনের, আপনি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আর্মি বলেন, শিক্ষকতা বলেন, কোথাও কিন্তু নাই। মসজিদ, মাদ্রাসা, এটা তো একটা দেশের একটা ব্রিলিয়ান্ট জনগোষ্ঠীর উপরে জাস্টিস হতে পারে না। আমি জানি না আমাদের রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, আমরা জানি যে আমাদের ওভারওয়েলমিং মেজরিটি মুসলিম দেশ, অথচ মুসলিম প্রধান দেশের মেইন এক্সট্রিম এডুকেশন, যেটা এনারা দুজনই বললেন যে আমাদের ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড ওল্ডেস্ট এডুকেশন সিস্টেমস, অন্য এই সিস্টেম থেকে কিন্তু বর্তমানে অন্য অফস্প্রিংস গুলো বেরিয়ে আসছে। অথচ এই শিক্ষিত জনগোষ্ঠীকে আমরা এতদিন কেন বাইরে রাখলাম? তো যদিও দেরিতে হলো, কিন্তু এখন হয়ে গেছে। এবং এখানকার যে সংশয়গুলো আসছে, আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই প্রজ্ঞাপন জারি হলো, এবং প্রজ্ঞাপন জারি হলো এবং কাজ শুরু হলো, একটা কমিটি হলো। এখানে অনেক মোডাস অপারেন্ডি আমাদের বের করতে হবে, অনেক নিটিগ্রিটি আছে, অনেক স্ট্র্যাটেজিস নিতে হবে এবং অনেক কনস্ট্রেন্টস আছে, কিন্তু এটা আমাদের পিছপা হলে চলবে না। আমি বলবো বর্তমান সবচেয়ে যেটা দরকার, সরকারের পক্ষ এবং আমাদের ওলামায়ে কেরাম, ওলামা মাশায়েখ যারা আছেন, তারা নিবিড়ভাবে বসতে হবে। আমি একটা জিনিস বুঝি না যে আমাদের দেশের মানুষ কিন্তু খুব এক্সট্রিমিস্ট হয়ে যায়, যে যেদিকে যায় সে কিন্তু সেদিকে এক্সট্রিমিস্ট থাকে। আমি বলছি এ কারণে আমি খুব খোলামেলা কথা বলছি। আজকে ওলামায়ে কেরাম যারা আছেন, যেমন তারা সরকার কোনো প্রতিনিধি রাখবেন না, কোনো শিক্ষাবিদ রাখবেন না, সিভিল সোসাইটির লোক রাখবেন না, তারাই এটা করবেন। এটা এক ধরনের রিজিডিটি। আবার অন্যদিকে আমরা যারা ট্রেডিশনাল এডুকেশনে বেড়ে উঠি, সেকুলার এডুকেশনে বেড়ে উঠি, আমরা এমন বলতে চাই যে মাদ্রাসা মসজিদের কোনো দরকারই নাই, মাদ্রাসা শিক্ষার কোনো দরকারই নাই, এবং তাদের মেইন স্ট্রিমে আনার কোনো প্রয়োজন নাই। আপনি দেখেছেন অনেকে বলছেন যে এই শিক্ষা ব্যবস্থা নাকি আমাদের প্রাচীনমুখী করে দেয়, এই শিক্ষা ব্যবস্থা অকেচু করে দেয়, কাজে এই শিক্ষা ব্যবস্থাকে সার্টিফিকেট দেওয়াটা অন্যায় করেছেন। আমার মাননীয় প্রধানমন্ত্রী খুব চাপে আছেন উইদিন দ্য পার্টি এবং আউটসাইড দ্য পার্টি। এবং আপনারা জানেন যে ওবিসি সহ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং একজন মন্ত্রী, আমি নামটা বলেই ফেলি, হাসানুল হক ইনু সাহেব, ওনারা কিন্তু সিরিয়াস রিঅ্যাক্ট করেছেন। অর্থাৎ এটা এত বেশি রিজার্ভেশন, এই যে পরস্পর বিরোধী দুটো ধারা এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এবং শিক্ষা ব্যবস্থার প্রতি আমাদের যে মাইন্ডসেট, এটা কিন্তু আমাদের জাতীয় জীবনে একতাকে নষ্ট করছে, যার ফলে আমরা উন্নয়নকে সামনে আনতে পারছি না। সুতরাং আমি বিশ্বাস করি যে এই সিদ্ধান্ত খুবই সময় উপযোগী এবং সিদ্ধান্তকে পরিপক্ক করার জন্য এখন আমাদের কৌশল নিতে হবে এবং এমন একটা নিবিড় কমিটি করতে হবে যেখানে ওলামায়ে কেরাম থাকবেন, সরকারের প্রতিনিধি থাকবেন, এডুকেশনিস্ট থাকবেন,
টেকনিক্যাল লোকজন থাকবেন। এটা চারটিখানি কথা না, প্রায় 80% অফ কওমি মাদ্রাসা যারা বেফাক মাদ্রাসার আরাবিয়া এই বোর্ডের অধীনে, আর 20% আরো 4-5টা বোর্ডের অধীনে। এবং এটা বুঝতে পারছি এটা কত বেশি এলোমেলো, ডিসঅর্গানাইজড, এবং কোনো ফর্মালিটি মেনটেন করা হয়নি। এখন সময় আসছে ফর্মালিটি মেনটেন করা, এবং সেদিকে আমাদের এগোতে হবে নির্মোহ, স্বচ্ছ, প্রাণবন্ত এবং ক্রিয়েটিভ ওয়েতে। মাহফুজুল হক, আপনি নিজেই শুনছিলেন যে অধ্যাপক রুহুল আমিন যেভাবে বলছে, নিঃশর্তভাবে আসলে চাইছে যে তারা মানে যারা এতদিন বাইরে ছিল তারা একসাথে আসুক, কারণ আমরা সবাই তো এক দেশের মানুষ, এবং এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে বাইরে রেখে তো এগুলো সম্ভব না জাতীয় ভাবেই। কিন্তু সেখানে তিনি বেশ কিছু কথা বলবার চেষ্টা করেছেন যে যে কমিটি আপনারা করছেন, যেখানে পাঠ্যক্রম প্রণয়নের কোনো কথা আসতে পারে, অথবা সনদ মানে সনদের মান যাচাইকরণের ক্ষেত্রে বা সেটিকে আরো আপগ্রেডেশনের জন্য এই কমিটির হয়তো অস্তিত্ব সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আপনারা চাইছেন যে এখানে সরকারি কেউ থাকবে না, শিক্ষাবিদ কেউ থাকবে না, অথবা আধুনিক তথ্য প্রযুক্তির যুগে তারা কেউ থাকবে না। এই যে একদিকে আপনারা চাইছেন এমন, আবার অন্যদিকে কেউ বলছেন যে না, এই শিক্ষা দিয়ে আসলে কিছুই হবে না, এই মাঝামাঝি জায়গায় যাওয়ার কি প্রয়োজন আছে কিনা? আমি মনে করি যে এখানে যে কমিটিটা হয়েছে, ওলামায়ে কেরাম একটা দীর্ঘদিন একভাবে চলে আসছে, জি, তো আগামীতে স্বতন্ত্র ভাবেই চলে আসছে, এবং বিভিন্ন সময় দেখা গেছে যে এখানে সরকারের প্রতিনিধি যদি রাখা হয় তাহলে আমাদের দেশে সরকার পরিবর্তনশীল। কোন সরকার এক ধরনের চিন্তা করে, আরেক সরকার আরেক রকমের চিন্তা করে, কিন্তু এই যে শিক্ষা ব্যবস্থাটা, এটার যে মূল টার্গেট কোরআন হাদিসের সহি ধারাটাকে অব্যাহত রাখা, এটা ওলামায়ে কেরাম মনে করতেছে যে সরকারের প্রতিনিধি থাকলে আজকে বাধাগ্রস্ত না হলেও আরেক সময় বাধাগ্রস্ত হবে, ওই সময় না হলে আরেক সময় হবে, মানে আপনারা কোনো সুযোগই রাখতে চাইছেন না। পাশাপাশি বাকি যে বিষয়টার প্রয়োজন তাদের সাথে মত বিনিময়, সেই মত বিনিময়ের দরজা কিন্তু এখানে খোলা রাখা হয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করব, অবহিত করতে গেলে অবশ্যই তাদের সাথে আলাপ আলোচনা হবে। সরকারের এই যে আমরা স্বীকৃতিটা আমরা গ্রহণ করলাম, সেখানে সরকারের বিভিন্ন পর্যায়ে আমরা মিটিং করেছি, আলাপ আলোচনা করেছি। আলাপ আলোচনা ছাড়া তো এই পর্যায়ে আমরা এগোতে পারিনি। কোনো নাই, অস্বীকৃতি নাই, এবং মত বিনিময়ের সুযোগ এখানে বন্ধ হয়ে যায়নি। আর দ্বিতীয় দিকে আরেক দিকে শিক্ষাবিদ নেই, তাই বলবো এনারা কি শিক্ষাবিদ নয়? অবশ্যই এটাকে অস্বীকার করা যে শিক্ষাবিদ নেই, এই কথা বলাটার সাথে আমি একমত নয়। এনারাও শিক্ষাবিদ, এবং যেই বিষয়ের আলোচনা সেই বিষয়ে ওনারা অন্য সকলের চাইতে অভিজ্ঞ। অতএব এখানে এই কথাটা বলাটা সঠিক নয়। আচ্ছা, আমি একটু ওনার উপরে একটু কথা বলতে চাই যে একটু জাস্ট কমপ্লিমেন্টারি, যে উনি যে বললেন যে একটা কমিটি করে, এবং কমিটিতে ওলামায়ে কেরাম আছেন এবং শিক্ষাবিদ, অবভিয়াসলি শিক্ষাবিদ, কিন্তু যখন একটা আপনারা দেখেন শত শত বছর ধরে এই শিক্ষা ব্যবস্থা সরকারি নিয়ন্ত্রণের বাইরে, ফর্মালিটির বাইরে, মেন এক্সট্রিম জনগণের বাইরে। এখন তো কিছুটা ওলামায়ে কেরাম খুব আধুনিক হয়েছেন, তারা বাংলা জানেন, ইংরেজি জানেন, গণিত জানেন, কিন্তু আপনি দেখুন 10 বছর আগের কথা, তখন কিন্তু পত্রিকা পড়া হতো না। এবং আমি এটাও শুনেছি যে কোনো মাদ্রাসায় যদি পত্রিকা রাখা হতো এটাকে নাজায়েজ মনে করা হতো, অবৈধ মনে করা হতো। আমি একটু শেষ করি। এখন এই যে এমন একটা পশ্চাৎপদ চিন্তা থেকে আমরা এখন প্রাগ্রসর চিন্তার দিকে যাচ্ছি, এবং সেখানে আমি আগে বলেছি যে শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ, যে প্র্যাগম্যাটিজম দরকার, যে নিটিগ্রিটি আছে সেটা এক্সপ্লেন করা দরকার, এবং শুধুমাত্র একমুখী লোক দিয়ে তারা সম্ভব না। এখানে টেকনিক্যাল পার্সনস দরকার, এডুকেশনিস্ট দরকার, যারা এই লাইনে কাজ করছেন, যাতে করে এই কওমি শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ হয়। আবার আধুনিকরণ শব্দটাকে নেগেটিভলি দেখা ঠিক হবে না। আধুনিকরণ বলতে আমি বোঝাচ্ছি যে বর্তমান যুগের যে গতির সাথে এবং পরিবর্তনের বাস্তবতার সাথে তাল মিলিয়ে নতুন নতুন যে সঙ্গে চ্যালেঞ্জগুলো আবির্ভূত হচ্ছে, তার সাথে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, এবং ইসলাম ধর্ম যে জীবনের সমস্ত অঙ্গ, পলিটিক্যাল, ইকোনমিক, সিকিউরিটি, সোশ্যাল, সমস্ত অংশে যে ইসলাম সকল সমস্যার সমাধান দিতে পারে, তার যুগোপযোগী এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা এবং তার রিকমেন্ডেশন করার জন্য যে ধরনের যোগ্যতা সম্পন্ন লোক দরকার, তার জন্য অবশ্যই একটা স্ট্রাকচার দরকার, এবং সেই স্ট্রাকচারের জন্য একটা কম্বাইন্ড, কম্প্যাক্ট এবং কম্প্রিহেন্সিভ কমিটি করা দরকার। অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, আমি যেটা মনে করি সেটা হলো যে আপনি দেখেন আমাদের যে পদ্ধতিতে এই স্বীকৃতিটির কথা বলা হয়েছে, দাওরা হাদিসের স্বীকৃতি, MA, দুটো বিষয়, একটা হলো আরবি এবং ইসলামিক স্টাডিজ। আমার যতদূর যায় না, এই যখন আল্লামা শফি রহমতুল্লাহর নেতৃত্বে আমাদের যখন কমিশনটি গঠন করা হয়েছিল 2012 সালে,
কো চেয়ারম্যান ছিলেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ এবং রুহুল আমিন সাহেব ছিলেন রুহুল আমিন সাহেব সদস্য সচিব। তারা সরকারের কাছে একটা সুপারিশ দিয়েছিলেন এবং সেই সুপারিশের মধ্যে যদিও আল্লামা শাহ শফী এটা থেকে নিজেকে উইথড্র করেছিলেন, সেই সুপারিশের মধ্যে ছিল যে এই যে দাওরায়ে হাদিস এটা তো সর্বোচ্চ পর্যায়ে, এর আগে আমি যেটা দেখছি যেটাকে আপনাদের ভাষায় বলা হয় মারহালাতুত তাকমিল, যেটা দাওরায়ে তাকমিল, এটাকে তাকমিল বলা হয়। তারপরে আপনার একটা ছিল যে ফজিলত, যেটা আমাদের ফজিলত, যেটাকে স্নাতক, তারপরে সানবিয়ায়ে কাসসা এসএসসি, সানবিয়ায়ে আম্মা হক, যেটাকে এসএসসির মান দেওয়ার কথা বলা হয়েছিল। এখন সর্বোচ্চ পর্যায়কে এম এর মান দেওয়া হলো দুটো বিষয়ের, কিন্তু যে শিক্ষা ব্যবস্থার একটা সর্বোচ্চ পর্যায় হলো সেটি, কিন্তু আপনি এসএসসি স্বীকৃতি নেই, এসএসসির স্বীকৃতি নেই, স্নাতকের স্বীকৃতি নেই, সর্বোচ্চ পর্যায়ে গিয়ে স্বীকৃতি আছে। তাহলে এই যে স্বীকৃতির মধ্য দিয়ে কওমি মাদ্রাসা মনে করছে যে তারা একটা অর্জন করেছে, বা সরকারও যেটি দিয়ে বলছে যে অনেক একটা বড় কিছু অর্জন করে ফেললো, কিন্তু অন্য শ্রেণীগুলোর কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। সর্বোচ্চ পর্যায়ে একটা শ্রেণীতে যে রাষ্ট্রীয় স্বীকৃতি, এটি কওমি মাদ্রাসার শিক্ষার ক্ষেত্রে কি আরো বড় রকমের বিশৃঙ্খলা তৈরি করবে না? এটা আমার একটা প্রশ্ন, আপনি হয়তো ভালো করে আপনাদের মতামত। এটা আমি মনে করছি যে এটা একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারে। আরেকটি জিনিস হলো যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে স্নাতক পর্যায়ে বেফাকের যে প্রথম যে দাবিটি ছিল, আমার যতদূর আমি জানি আর কি, সেটা হলো যে বেফাককে অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটির একটা মর্যাদা দেওয়া। বাংলাদেশে এইচএসসি পর্যায় পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে আপনি বোর্ড নিয়ন্ত্রণ করে, এর উপরে স্নাতক বা স্নাতকোত্তর সেটার জন্য বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করে, সরকারি হোক আর সরকারি হোক বেসরকারি হোক, এটা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে। আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে যখন স্নাতক এবং স্নাতকোত্তরের জন্য কিছুদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল, এখন আরবি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, একটি 2006 সালে যেটি করা হয়েছিল সেটি বাস্তবায়ন হয়েছে 12 সালে। তো এখন আমার বক্তব্য যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ব্যাপার একটা দাবি করেছিল যে তাদের এটাকে একটা অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটির মর্যাদা দিয়ে এটাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা, কিন্তু এখন একটা কমিটি নির্ভরশীলতা। এই কমিটি আমরা দেখছি 2012 থেকে তারা কিন্তু কোনো বিষয়ে মতৈক্যে আসতে পারেনি, এবং সেখানে মাওলানা রুহুল আমিন এবং সব পত্রপত্রিকায় আমরা দেখছি ফরিদউদ্দিন মাসুদকে সরকার সমর্থক বলে বলা হচ্ছে, কিন্তু পরবর্তীতে এই কমিটি, যদি আপনি যেটা আশঙ্কা করছেন যে সরকার পরিবর্তন হলে সরকারের, আজকে ফরিদউদ্দিন মাসুদের যে অবস্থান আছে, মাওলানা রুহুল আমিন গভর্নর উনার যে অবস্থান আছে, কালকে যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হয় তাদের কি সেই অবস্থান থাকবে? সেই অবস্থান থাকবে না এখানে। তো ফলে আমরা যেটা আপনারা সরকারি প্রতিনিধি, আমি একটু বলি, রাষ্ট্রীয় অবস্থানের পরিবর্তন এই বিষয়টি মাথায় না রেখে আমরা বরং গঠনমূলক আলোচনা করি, যাতে যে সিদ্ধান্ত সেটি সঠিক হয়, সেটি সবার জন্য। জি, আমরা যেটা বলছি সেটা হলো, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আমাদের কওমি মাদ্রাসার এখন যে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই স্বীকৃতি তাদের একটা দীর্ঘদিনের দাবি, এবং এটা 2006 সালে হয়েছিল। এখন সেটারই ধারাবাহিকতা আমরা বলতে পারি, বাস্তবায়ন তখন সরকার পরিবর্তন ইত্যাদি ইত্যাদি এখন একটা হয়েছে। কিন্তু আমি যেটা মনে করি যে এই বিষয়গুলোকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এবং এটাকে একটা সাস্টেইনেবল করার জন্য, এটাকে একটা কমিটির উপর না রেখে একটা প্রাতিষ্ঠানিক ব্যাপার যেরকম দাবি করেছিল সেই রকম যদি চিন্তা করা যায় যে এরকম একটা ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসার ইউনিভার্সিটি, যে যাদের ইউনিভার্সিটির অধীনে এটা পরিচালিত হবে, সেই রকম একটা যদি করতে হয়, সেটা মনে হয় আরো অনেক বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। আপনারা শুনছেন, সবাই কিন্তু চাইছে যে এই জিনিসটার সমাধান হোক, তাদের মতামত যার যার মতো করে দেওয়ার চেষ্টা করছেন। আপনার কাছে কি মনে হচ্ছে? আমি মনে করতেছি বিষয়টা মাত্র শুরু, অপেক্ষা করা দরকার। একটা কমিটি হয়েছে, কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বলে বিবেচিত হবে। কমিটি চিন্তা করবে, কমিটি পরামর্শ করবে, কমিটি শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করবে, কমিটি প্রয়োজন বোধ করলে অন্যান্য শিক্ষাবিদদের সাথে মত বিনিময় করবে। ইনশাআল্লাহ আমি মনে করি এটা আমরা একটা পর্যায়ে, আমি মনে করি সকলের মতামতের ইনশাআল্লাহ প্রতিফলন ঘটবে, এবং কওমি মাদ্রাসার স্বীকৃতিটা যে আজকের বাস্তবতা, এটা ইনশাআল্লাহ আরো মানুষের সামনে বুঝে আসবে, ফুটে আসবে। আচ্ছা, আমি যেটা খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছি যে এটা একটা পটেনশিয়াল ভবিষ্যৎ, সেটা হলো যে একটু আগে প্রফেসর সিদ্দিকুর রহমানের কাছ থেকে আমরা শুনলাম যে বিগত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, হ্যাঁ, সেটা কেন হয়নি, আমি এই প্রশ্নটি করতে চেয়েছিলাম সিদ্দিকুর রহমান। ওনার টেনিউরের শেষের দিকে উনি এটা প্রজ্ঞাপন জারি করেছিলেন, তারপরে তো ওনার শেষ হয়, কোনো ফলো আপ শেষ হয়, এবং বলা যায় যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী
অত্যন্ত যৌক্তিক কাজ করেছেন, ওটাকে উনি এক্সটেন্ড করে গেছেন এবং এটা বাস্তবায়নের যে ক্রেডিট আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে দিব। এবং আমি মনে করি যে এটা আমাদের খণ্ডিত করে না দেখে সরকার পরিবর্তনের কি হবে না হবে এই সমস্ত ব্যাপারটা এখানে আলোচনা আদৌ কোনো বিষয় না। এই বিশাল জনগোষ্ঠীকে মেন এক্সট্রিম উন্নয়নের বাংলাদেশের বাস্তবতাও যে এই পরিবর্তনগুলো হয়। তারপরে আমি অধ্যাপক সিদ্দিকুর রহমান খান আপনারা জানতে চাই 2006 সালের যে প্রজ্ঞাপনটা আপনি দেখালেন সেই প্রচেষ্টার লক্ষ্য কি ছিল এবং শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন হয়নি কেন, একটু করে জানতে চাই। এটা একটা আপনি দেখুন 2006 সালের যে প্রজ্ঞাপনটি এটা আমার হাতে আছে, হ্যাঁ, এবং এইখানে স্পষ্ট করে যে বিষয় বলা হয়েছিল সেটা হলো যে আপনার কেবলমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আরবি সাহিত্য ইসলামিক স্টাডিজ বিষয়ে শিক্ষকতা কাজীর দায়িত্ব মসজিদে ইমামতির সুযোগ সৃষ্টির লক্ষ্যে কওমি মাদ্রাসার দাওরায়ে ডিগ্রি এমএ ইসলামিক স্টাডিজ আরবি সাহিত্য ডিগ্রির সমমান হিসাবে বিবেচিত হবে। উক্ত প্রজ্ঞাপনের অনুবৃত্তি ক্রমে সরকার দেশের সকল কওমি মাদ্রাসার সমন্বয় উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ গঠন করবেন। এখন যেটা 6টা আছে একটা গঠন করবেন, স্থায়ী প্রতিষ্ঠান হিসাবে এটি গঠন করা হবে। এটা ফলো আপ কি ছিল? এখন এটা হলো 20 ডিসেম্বর 2006 সালে এটা গঠন হয়েছে। আমি যদি আমি ভুল না হয়ে থাকে, আমি একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম এটার ফলো আপ হিসাবে শুধুমাত্র রাজস্ব খাত থেকে যে সমস্ত মসজিদের ইমাম নিয়োগ করা হয় সেই ক্ষেত্রে দাওরায়ে হাদিসের ইয়াদেরকে বোধহয় এইটাই শুধু বোধহয় মানে বাস্তবায়ন করা গিয়ে মাওলানা মাহফুজুল হক রয়েছে, তার কাছে জিজ্ঞেস করি এটার ফলো আপটা কি হয়েছিল, এটার অগ্রগতি কোথায় যেয়ে ঠেকেছিল বা সেটি চলছে কিনা। এইটা মূলত এখানে ওলামায়ে কেরামের তখন যেভাবে চাওয়া ছিল, আচ্ছা, সরকার তখন সেভাবে দিতে ব্যর্থ হয়েছে, সেভাবে দেননি। এখানে আছে ওখানে ব্যাপক ওলামায়ে কেরামের না, তখন ব্যাপক ওলামায়ে কেরামের চাওয়া ছিল বেফাকুল মাদারিসকেই স্বীকৃতি দেওয়া। তো সরকার ওটা না করে করছে তারা নতুন করে একটা শিক্ষা বোর্ড গঠন করার একটা কথা কিন্তু এখানে আসছে। তো এইটাকে ওলামায়ে কেরাম এখনো ওইভাবে মেনে নেওয়া, সরকার গঠন করবে মানেই এখানে আমাদের মূল শিক্ষা ব্যবস্থার স্বকীয়তা, দারুল উলুম দেওবন্দের মূল নীতির উপরে আমরা টিকে থাকা, এগুলো আমরা এখনো সংখ্যাজনক মনে করি। ওলামায়ে কেরাম ব্যাপকভাবে সেটাকে মনে করে, সেই হিসাবে সরকারের গঠিত কোনো এটা ওলামায়ে কেরাম মানেনি, এই জন্য এটা আগায়নি। ওকে, আচ্ছা, একটি বিষয় একটু জানতে ইচ্ছা হয় যে যেটি সিদ্দিকুর রহমান খান বলছিলেন যে আপনারা একদম শীর্ষ স্তর যেটি সেটি স্বীকৃতি চাইছেন এবং সেটি চাওয়ার খুব কাছাকাছি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটি হয়েছে এবং যেটি ভিত্তি যেমন ইবতেদায়ী পর্যায়ে বা এসএসসি বা এইচএসসি বা স্নাতক, সেখানকার অবস্থাটা কি, সেই স্বীকৃতি না চেয়ে উপরে সেটি কতখানি ঠিক হচ্ছে অন্তত আপনাদের জন্য সেটি জানি। জি, আমাদেরই হলো আমাদের এই পুরো কোর্সটা এটা একটা পূর্ণাঙ্গ একটা কোর্স, একেবারে মাস্টার্স পর্যন্ত, দাওরায়ে হাদিস পর্যন্ত। আমরা মনে করি যে এর আগে কেউ যদি তার পড়াশোনা শেষ করে এর আগের স্তরগুলোতে, তো সে আসলে আলেম হিসাবে, এটা তো আমরা একজন মাওলানা, সে ইসলামী একজন রাহবার হবে, সে ইসলামের যে কোনো বিষয়ে সে সমাধান দিতে পারে, এরকম একজন যোগ্য ব্যক্তি তৈরি হবে। তো সেখানে যদি ঠিক শেষ পর্যন্ত সে পৌঁছতে না পারে তাহলে কিন্তু তার মধ্যে যথেষ্ট দুর্বলতা থেকে যায়। আর আরেকটা বিষয় হলো ঠিক মাঝখানের স্তরগুলোতে যদি স্বীকৃতি হয়, আজকে আমরা দেখছি আলিয়া মাদ্রাসার দাখিল, আলিম, ফাজিল প্রত্যেকটা স্তরের স্বীকৃতি হওয়ার কারণে আলিয়া মাদ্রাসার প্রোডাকশন কিন্তু খুব কমে যাচ্ছে। দাখিলে যে কয়জন ছাত্র থাকে, 100 জন ছাত্র থাকলে আলেমে তার থেকে 50 জন হয়ে যায়, হ্যাঁ, অর্ধেকই চলে যায় কলেজে। আলেমে 50 জন থাকলে ফাজিলে গিয়ে সেখান থেকে 25 জন থাকে। এটা কিন্তু সব শিক্ষা ব্যবস্থায় বাস্তবতা। কিন্তু আমরা কওমি মাদ্রাসার মূল টার্গেট হলো এদেশের ইসলামের মূল দায়িত্ব পালনের মতো যোগ্য লোক তৈরি করা। এখন কওমি মাদ্রাসা থেকে যেই পরিমাণ লোক তৈরি হচ্ছে, সমাজের চাহিদা তার চাইতে আরো বেশি। এখন আমরা যদি এখান থেকে আরো কমে যায় তাহলে ইসলামের মূল চাহিদাটা পূরণের মতো লোক তৈরি হবে না। কিন্তু আপনি যদি যোগ্য লোক না পান, এর আগের পরীক্ষাগুলো যদি তারা এখন না করে, আমাদের বেফাকুল মাদারিসুল আরাবিয়া বা অন্যান্য বোর্ডে কিন্তু ওই স্তরগুলোতে পরীক্ষা হচ্ছে, কিন্তু ওই পরীক্ষার আমরা সরকারি পর্যায়ে কোনো সমমান চাচ্ছি না। পরীক্ষা অবশ্যই হচ্ছে, আমরা যোগ্য লোককেই দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করতেছি। তাহলে ওই সার্টিফিকেটটা ইনস্টিটিউশনালাইজ করলে সমস্যা কি? ওইটা করলে ওই যে বললাম যে দেখা যাবে যে একটা স্তরের পরের অনেকে ফেল করবে, ফেল না,
আমাদের আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে বরং এই আলাপে আসতেই চাই যে এখানে অনেক সময় বলা হয় যে অধিক নম্বর দিয়ে দেওয়া হয়, পাশ করে ফেলানো হয়, এই অভিযোগগুলো রয়েছে। নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো সেগুলোর আসলে ব্যাখ্যাটা ঠিক কি। দর্শক, আশা করি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। আমরা আলাপ করছিলাম কওমি মাদ্রাসার সমসাময়িক প্রেক্ষাপট, যেটি আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি কওমি মাদ্রাসার যে সর্বোচ্চ যে পর্যায়ে তার একটি স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন এবং সে তরফে নানান কর্মকাণ্ড এগিয়ে চলেছে। সেই নিয়ে আমাদের আলোচনা। তিনজন অতিথির সাথে আবারও পরিচয় করে দিই। ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক রুহুল আমিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং মাওলানা মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বেফাক। মাহফুজুল হক, আপনার কাছে যেতে চাই। আমরা জানি যে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডই 6টি, মানে এখানে অনেক বিভক্তি রয়েছে এবং তার মধ্যে যেটি আলোচকরা বলছিলেন যে কমপক্ষে শতকরা 80% হচ্ছে আপনাদের, যেটি আপনারা লিড করছেন, এছাড়াও আরো 5টি রয়েছে। এই বিভক্তিটা কেন? এটি কি কোনো বিভ্রান্ত তৈরি করে কিনা, বা যে কমিটি গঠিত হয়েছে এবার, প্রজ্ঞাপন যেটি হলো, সেখানে এর সমন্বয়, সেটি কিভাবে বিভ্রান্তি দূর করার চেষ্টা করা হয়েছে জানতে চাই। এখানে মৌলিকভাবে 6টা বা আরো কিছু বোর্ড আছে, এগুলা বিভিন্ন সময়ের প্রেক্ষিতে আঞ্চলিকভাবে গড়ে উঠেছে। তো যেহেতু একটা জিনিস হয়ে গেলে তারপরে সেটাকে একেবারে বিলুপ্ত করা একেবারে সহজ বিষয়। এখানে মতাদর্শগত কোনো পার্থক্য না, মতাদর্শের কোনো পার্থক্য নাই, আঞ্চলিকতার কোনো পার্থক্য নাই। আঞ্চলিকতার ভিত্তিতে কিছুটা এই সমস্ত বোর্ড, সাধারণ শিক্ষা বোর্ডে রয়েছে, জি সেটাও আছে। তো আমরা এখানে চেষ্টা করেছি যে এই সকল বোর্ডগুলোর সমন্বয়ে আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে আগাইতে পারি। এবং আমাদের গত 28শে মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব 2 জন এবং প্রধানমন্ত্রী, সামরিক সচিব, এভাবে আমরা ওলামায়ে কেরাম তাদের সম্মিলিত বৈঠকে আমরা এইভাবে ঐক্যমতের মাধ্যমে আগাইতে পারি এরকমের একটা প্রাথমিক নীতিগত সিদ্ধান্ত সেখানে হয়েছে এবং সেই ভিত্তিতেই কিন্তু এই প্রজ্ঞাপনের দিকে আগাইছে সরকার। তা আমরা আশাবাদী যে এইভাবে চলতে পারলে আমাদের মধ্যে যে কিছুটা মত পার্থক্য আছে বাইরে, সেগুলো কোনো মৌলিক মত পার্থক্য নয়। সব সিলেবাস, কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা সবটাই একই। পার্থক্য হলো এই যে বললাম, আঞ্চলিকভাবে বিভিন্ন বোর্ডগুলা বিভিন্ন সময় গড়ে উঠেছে। তো যেহেতু একবার একটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে এখনই তারা বাদ দিতে পারতেছে না। আস্তে ধীরে আমরা মনে করতেছি ইনশাল্লাহ আমরা এক জায়গায় চলে আসব। ইতিমধ্যে বেফাকুল মাদারেস যখন শুরু হয়েছে তখন কিন্তু খুব অল্প সংখ্যক মাদ্রাসা নিয়ে প্রাথমিকভাবে পথ চলা শুরু করেছে। আজকে 40 বছর, বেফাক 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে প্রায় 40 বছরের মাথায় 80% মাদ্রাসা প্রতিনিধিত্বকারী সংগঠনে পরিণত হয়েছে বেফাক। আমরা কি আশা করি যে একটা বোর্ড হবে? ইনশাআল্লাহ আশা করতে পারি যে আমরা সেই দিকে আগাতে পারবো। মানে যে আলোচনা হয়েছে রাষ্ট্রের বা সরকারের সাথে, সেখানে কি এই ধরনের আলোচনা ছিল কিনা যে এই বিভক্তিটা দূর করে আমরা একটি জায়গায়? প্রধানমন্ত্রীর সাথে আমরা তো কয়েকবার দেখা সাক্ষাৎ করেছি এই স্বীকৃতি প্রসঙ্গে। তিনি বারবারই চাইছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন। আমরাও চেষ্টা করেছি এবং সেই চেষ্টার পরিণতিতেই 6 বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে এই বাস্তবায়ন কমিটিটার সদস্য সংখ্যা কতজন? মোট তো এমনি সরাসরি হলো 17 জন আর চেয়ারম্যানের কোঅপ্টার 15 জন আছে। 15 জন, মানে 32 জন হওয়ার সম্ভাবনা আছে। 32 জন। আর যে কো চেয়ারম্যান বলেছেন, কো চেয়ারম্যানের কোনো নাম নেই? না, কোনোটারই নাম নেই, শুধু নাম আছেন চেয়ারম্যানের। বাকিগুলো সব পদাধিকার বলে। ওইটাও পদাধিকার বলে। প্রধানমন্ত্রীর বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে আল্লাহ মাহমুদ শফি সাহেবের নাম ওখানে দেওয়া হয়েছে। বাকি ওইখানেও দেওয়া আছে সভাপতি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পদাধিকার বলে। অর্থাৎ বেফাকুল মাদারিসের সভাপতি যিনি হবেন তিনি পদাধিকার বলে এই কমিটির চেয়ারম্যান হবেন। ঠিক কো চেয়ারম্যানও সিনিয়র সহসভাপতি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। এইভাবে প্রত্যেকটা ব্যক্তি এখানে ওই বোর্ডের প্রতিনিধি হিসেবে এই বাস্তবায়ন কমিটির সদস্য মনোনীত হবে। আপনার কাছে আসি, এই যে উচ্চশিক্ষার কথা আমরা আলাপ করছি, যে এখন শেষ পর্যায়ে শেষ ধাপকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তার আগের ধাপগুলো কি অবস্থা সেটি আসলে অনেকখানি, যেহেতু এর সাথে আমাদের সম্পৃক্ততা ছিল না সে কারণে আমরা জানতে পারিনি। এখন যেহেতু আসছে, যেটি মাহফুজুল হক বলছেন যে তারাও চাইছেন যে আসলে প্রথমে সামাজিক স্বীকৃতিটি দরকার, মর্যাদাটি দরকার, এটির সাথে সাথে কিভাবে স্তরগুলোর বিন্যাস সেভাবে গড়ে উঠতে পারে বলে আপনার মনে হয়? আমি আগেই বলেছি, আমার কাছে কিন্তু কমিটিটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা স্ট্রাকচার বা ফ্রেমওয়ার্ক যদি দাঁড় করানো না যায় তাহলে এটা খুবই এলোমেলো হবে। আমি একটা প্র্যাকটিক্যাল প্রবলেম বলি। ধরুন একটা কলেজে লেকচারার নিয়োগ হবে এবং বিজ্ঞপ্তিতে দেওয়া হলো যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স ও মাস্টার্স
সকল ক্ষেত্রেই প্রথম বিভাগ থাকতে হবে এমন বিজ্ঞপ্তি দেওয়া হলো। তখন দেখুন মাদ্রাসা ছাত্ররা যখন কওমি মাদ্রাসা ছাত্ররা যখন কমপ্লিট করবে তখন কিন্তু অটোমেটিক তারা বাদ পড়ে যাবে এবং তারা আলটিমেটলি এখন যেটা হচ্ছে আমার মনে হয় আমরা সার্টিফিকেট দিচ্ছি কিন্তু তারা কলেজ বা ভালো ভালো সরকারি জায়গায় তারা আসতে পারবে না, প্রতিযোগিতামূলক ইয়েতে হেরে যাবে। এরপর হলো আপনারা জানেন যে একটা পদের জন্য হাজার হাজার অ্যাপ্লিকেশন পড়ে, সেখান থেকে আপনাকে তো মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে চুজ করতে হবে এবং তার ক্রাইটেরিয়া কি শুধুমাত্র কর্মজীবনের সবশেষে শিক্ষা জীবনের সর্বশেষ অধ্যায়ে একটা হয়তো খুব A+ পেল, সেটাকে ধরে নিন আরেকটা ছাত্র যে কমপ্লিট করছে গ্রাজুয়েট ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করলো তার কাছে কিন্তু 4টা সার্টিফিকেট থাকছে, তাহলে মূল্যায়নের দিক থেকে গিয়ে তখন আমাদের এরকম খুব আমি আগে বলেছি অত্যন্ত ব্রিলিয়ান্ট এই কওমি মাদ্রাসার স্টুডেন্টরা তারা কিন্তু প্রচুর হেরে যাবে। এই জন্য এটার কোনো সুযোগ নাই। উনি ভালোই বলেছেন এবং আমি ওনাকে কংগ্রাচুলেট করি এবং এই যে সমস্ত চিন্তার অধিকারী এবং নানামুখী যে আঞ্চলিকভাবে হোক বা ব্যক্তিগত পর্যায়ে সমন্বয়, হ্যাঁ এটার একটা সমন্বয় সাধিত হয়েছে এবং আমার মনে হয় পাকিস্তান রাজনৈতিক দলগুলো এক জায়গায় মিলে গেছে এবং আমরা সিভিল সোসাইটি আমরা খুব খুশি যে আমরা এই অব্যবহৃত জনগণকে এখন আমরা কাজে লাগাতে পারছি। এজন্য এখন যেটা করতে হবে খুবই ঠান্ডা মাথায় এই কমিটি কে কিভাবে আরো ব্রডেন করা যায়, কোঅপ্টের সুযোগ আছে। আমি আবার বারবার বলছি নোটেড এডুকেশনিস্ট এবং বোর্ডের সাথে যারা টেকনিক্যালিটি জানেন তাদেরকে ইনকর্পোরেট করে এই মাদ্রাসা কওমি বোর্ডকে একটা বোর্ড বা আঞ্চলিক ভিত্তিতে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন লাগবে তো, কারণ পুরো বাংলাদেশে একটা বোর্ড কভার করবে না, যদি আলিয়াতে আছে মানে একটা বোর্ড আলিয়া মাদ্রাসা বোর্ড, সেগুলো যদি জনসংখ্যার দিক থেকে 14 লক্ষ ছাত্রছাত্রীর জন্য এখন স্বতন্ত্র অধিদপ্তরও করা হয়েছে। ইসলামিক ইউনিভার্সিটিতে ট্যাগ করা হয়েছে। এখন বাস্তবতা আজকে যদিও ওলামায়ে কেরাম এটা মানছেন না বা বাস্তবতা বুঝছেন না, ওনারা তো বাস্তবতা ছিলেন না, ওনারা এতদিন মেন প্যারাডাইমের বাইরে ছিলেন। তো আল্লাহর অশেষ শুকরিয়া যে ওনারা এখন বাস্তবতার কাছে এসেছেন, ওনারা ফিল করছেন যে জাতীয় জীবনের সমস্ত ক্ষেত্রে আমাদের অংশগ্রহণ লাগবে এবং আমাদেরকে নিয়েই এগোতে হবে এবং এই ফিল করা হলো কাজে দিস ইজ আ গোল্ডেন চ্যাপ্টার ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার ডেভেলপমেন্ট এবং এই উন্নয়ন চক্রের এই সোনালী আমি একটু শেষ করি। এই কমিটিকে পরিচালিত করে ওই 4টা স্তরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অনার্স এবং মাস্টার্স অথবা গ্রাজুয়েশন মাস্টার 4টে স্তরে ওনাদেরকে যেতে হবে এবং কিভাবে যাবেন সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। সেই কোনো এগোনীয় কিভাবে যেতে পারে সেটি আসলে আমি একটা জিনিস যেটা বলছিলাম একটু আগে উনি বলছিলেন যে আলিয়া মাদ্রাসাতে ড্রপ আউট হয়ে যাচ্ছে, মেইন স্ট্রিমে শিক্ষার্থীরা চলে যাচ্ছে। তো এই আশঙ্কা থেকে যদি মানে ওই স্তরগুলোকে আমাদের জাতীয় স্ট্রিমের সাথে যুক্ত না করা হয় তাহলে আমার মনে হয় এই মানে এটা লং রানে আমাদের জন্য আরেকটা সমস্যা। কিন্তু বলছে যে কেবল তো শুরু, শুরু। তো এখন আমার যেটা বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে রুহুল আমিন সাহেব বলছেন যে আমাদের এই যে যাদেরকে আমরা এখানে সমমান দিচ্ছি সেই সমমানের জন্য যারা কর্মক্ষেত্রে যাদেরকে সম্পৃক্ত করার কথা ভাবা হচ্ছে যত দ্রুত সম্ভব এদের যে প্র্যাকটিক্যালি প্রবলেম গুলো একটু বলেছেন যে কলেজে শিক্ষকতা জাতীয় নিবন্ধন পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে, বিসিএস এর জন্য আপনাকে এগুলো ক্রাইটেরিয়া আছে। আপনি বিসিএস পরীক্ষার জন্য শুধুমাত্র আগের কোন সার্টিফিকেটের রাষ্ট্রীয় স্বীকৃতি নেই, সেই ছাত্র কোনোদিন সে পাবলিক সার্ভিস কমিশনে, এবং যদি সেটা করতে হয় তাহলে রাষ্ট্রীয় নীতিমালা পরিবর্তন করতে হবে আমাদের। আমি এখন ডিজিটাল সিস্টেম হয়েছে না, 4টা রেজাল্ট কম্পিউটার অটোমেটিক নেই নাই, না সেটা তো কথা আপনি সেটা তো কথা অনেক পরের কথা আমাদের। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে তাড়াহুড়া করে সরকারেরও রাজনীতির এই যে একটা বিপুল জনগোষ্ঠীকে এখন সামনে নির্বাচনী, এখন এইগুলো কথাবার্তা হচ্ছে যে সামনে নির্বাচনী বিষয় রেখে ওনাদেরকে কাছে আনার জন্য, যেহেতু ভোটের অঙ্ক সবাইকে হিসাব করতে হয়, তো এগুলো করার জন্য যদি এই ধরনের একটা ভেগ বিষয়কে যদি করা হয় তাহলে সেটা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যকে ব্যাহত করবে। আমি মনে করি এটাকে ওনারা উপলব্ধি করেছেন, সরকার উপলব্ধি করছে, দেশের মানুষ উপলব্ধি করছে যে আমাদের এই সম্মানিত, উনি বলছেন যে একটু আগে আমি যেটাতে একটু আপত্তি যে এখনো আলেমুল্লাহ আমাকে দেশের আমাদের এই মুসলিম দেশের মানুষ সামাজিক মর্যাদা দেয়, আমাদের মর্যাদা। এখন এটা হলো একটা স্বীকৃতির প্রশ্ন এবং এই স্বীকৃতির প্রশ্নের ক্ষেত্রে আমাদের যে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বা যে কমিটিটা আছে তারাও উদার হয়ে তাদের ছাত্রকে, এই যে একটু আগে আমি দেখেছিলাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ বলছেন যে আমাদের প্রবৃদ্ধির সাথে, জাতীয় প্রবৃদ্ধির সাথে বা অর্থনৈতিক উন্নতির সাথে তাদেরকে সম্পৃক্ত করতে হলে আমাদেরকে আরেকটু সময় অনুযায়ী চিন্তা করে, এবং এটা আশা করি ওনারা করবেন। এবং উনি একটু আগে বলছিলেনও যে আমরা তো শুরু করলাম,
আমাদের যে সমস্যা সামনে পড়বে সেই সমস্যা নিরিখে সেটা করতে হবে এবং সরকারের সাথে এবং যারাই সরকার থাকুক তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নেয় কিন্তু তাদেরকে এখন একটা নীতিমালা এখন কিন্তু বাস্তবতা আমি আপনার কাছে জানতে চাই যে যে সনদকে সরকার স্বীকৃতি দিতে চাইছে সেটি নিয়ে সেই ব্যক্তিটি কোথায় যেতে পারবে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে ওনারা যে স্বীকৃতি পেয়েছেন সেটা আমার মনে হয় না এখন যে আমাদের বিদ্যমান শিক্ষার পদ্ধতিতে উনি একটু আগে বলছিলেন শিক্ষকতার ক্ষেত্রে বা সেটা বিদ্যমান যে নীতিমালা আছে সেখানে তারা এখানে প্রবেশ করতে পারবে না এখন এই বিদ্যমান বাস্তবতায় পারবে না সেটার জন্য আমাদের সরকারকে শিক্ষা মন্ত্রণালয়কে এই আরো অনেক পরিবর্তন করতে হবে এবং এটা খুব সহজসাধ্য হবে এরকম না, একটু সময় সাপেক্ষ হয়তো হবে। 14 লক্ষর বেশি আমি আপনার কাছে প্রশ্ন নিয়ে আসতে চাই যে যেটি বলছিলেন দুজন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তাদের মতো করে পর্যবেক্ষণ দিতে চাইছেন এবং সত্যিকার অর্থে চাইছেন যাতে জিনিসটি সমন্বিত ভালোভাবে হোক কাজটি। কিন্তু এই আমরা আলাপ করছি যে একদম শেষের স্তরের স্বীকৃতি আপনারা চাইছেন এবং আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে সেটি হলে আপনারা প্রথম থেকে শুরু করার আকাঙ্ক্ষাটা তখন তৈরি হবে। কিন্তু জানতে ইচ্ছা করে কিভাবে শেষের যিনি সনদ পাচ্ছেন সমাজকে সহায়তা করার জন্য সাহায্য করার জন্য পরিপূর্ণ যোগ্যতা নিয়ে তিনি ওই সনদটি পাচ্ছেন সেটি কিভাবে আপনাদের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড নিশ্চিত করবে? সেটা হলো আমি আগেই বলেছি আমাদের বোর্ডগুলোর অধীনে প্রাইমারি স্তরের 8ম শ্রেণীর স্তরে 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী সেগুলো সব জায়গায় কিন্তু পরীক্ষা হচ্ছে। তাদের এক একটা স্তর এক এক পর্যায়ে যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে পরবর্তী স্তরে উন্নতি হচ্ছে। এখানে যদিও এই স্তরগুলোর সরকারি স্বীকৃতি নাই কিন্তু তার যোগ্যতার সার্টিফিকেট কিন্তু বোর্ড থেকে সে পাচ্ছে। অতএব সে একটা সার্টিফিকেট সরকারিভাবে স্বীকৃত আর এর সাথে তার বোর্ড কর্তৃক প্রদত্ত সনদের মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। হ্যাঁ, অবশ্যই দেওয়া হচ্ছে। এই বোর্ডকে সরকারের স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, আমি যদি বোর্ডের পদাধিকার বলে এই কমিটির যখন সে চেয়ারম্যান হতে পারছে তাহলে এই বোর্ডটার কিন্তু এক পর্যায়ের একটা স্বীকৃতি সরকারি একরকমের স্বীকৃতি। সেই বোর্ড থেকে যখন সনদ প্রাপ্ত হবে তাহলে সেইটা সে যে কোনো জায়গায় প্লেস করে তার যোগ্যতা সব স্তরেরই সে সেখানে প্রদান করতে পারবে। তাহলে এখানে ফাঁকটা হলো যে সরকার স্বীকৃতির সর্বশেষ স্তরে এর আগে স্বীকৃতি বোর্ড থেকে এবং বোর্ড থেকে পাশ করছে বলে সরকার স্বীকৃতি দিচ্ছে। তাহলে আগে যদি বোর্ড থেকে পাশ করে তাহলে এটা সরকার স্বীকৃতি দিতে কমে সমস্যা। সেখানে আসলে পাঠ্যক্রমের পরিবর্তন তার সনদের মান সেই বিষয়গুলো আসলে 13 সালে যে আপনাদের এই কমিশন থেকে একটা সুপারিশ সরকারের কাছে দেওয়া হয়েছিল সেখানে এগুলোর মান সহ এই কারিকুলামে আমাদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদের বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার একটা সুপারিশ সেই ইয়েতে ছিল। তো এটা এই ব্যাপারের সাথে অন্য বোর্ডগুলোর মূল এটা নিয়ে না, মানে এই কমিশনের গঠন ছিল কিন্তু এটা এখানে 2013 সালের এই যে কমিশনের গঠনের প্রক্রিয়া থেকে নিয়ে এর বিভিন্ন বিষয় নিয়েই বেফাকের সাথে মৌলিকভাবে দূরত্ব হয়েছে। আপনারা চাইছেন এই যে তথ্য প্রযুক্তি বা যে আধুনিক শিক্ষা ব্যবস্থা তার কিছু তো বললামই যে বেফাক অলরেডি ইতিমধ্যে 8ম শ্রেণী পর্যন্ত বিভিন্ন সাবজেক্ট এর মধ্যে ইনক্লুড করেছে এবং 10ম শ্রেণী পর্যন্ত উন্নীত করার চিন্তা ভাবনা করছে এবং আরো উপরের স্তরেও রাষ্ট্রবিজ্ঞান, ইসলামী অর্থনীতি, বিভিন্ন অর্থনীতি এই সমস্ত পড়াশোনা ইতিমধ্যে আমরা সংযুক্ত করেছি। আসলে আমাদের সম্পর্কে সকলেই তো বিস্তারিত জানেন না, এই জন্য আসলে অনেক বেশি প্রশ্ন। যখন জানবেন ইনশাআল্লাহ আশা করি অনেক প্রশ্নের সমাধান হবে। সেই প্রশ্ন আমরা সেই আশাই করছি সমন্বিতভাবে। আমরা মনে করছি যে এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশের যে প্রাচীন শিক্ষা ব্যবস্থা এটার যে স্বীকৃতির মধ্য দিয়ে এবং তাদের উদারতার মধ্য দিয়ে আমাদের জাতির জন্য একটা বড় কল্যাণ আনবে এবং ওনাদের ব্যাপারে যে অনেক ভুলভ্রান্তি আছে সেগুলো কেটে যাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজন আয়োজনের জন্য। দর্শক আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।